কি ব্যাপার, আজ ক্ষুধা একটু বেশি লেগেছে মনে হচ্ছে? সবার আগেই খাবার চাইলি। আয়াস আনিশা বেগমের কথায় আয়াস হাসলো, হেসে বলল, আরে ছোট মা, কি যে বলো না, মানুষের বুঝি ক্ষুধা লাগতে পারে না? আমি কি একবারও বলেছি লাগে না? সেটা বলনি। বাই দ্য ওয়ে, আচ্ছা মা কি কিচেনে? ডাকবো। না না, ডাকতে হবে না। তুমি শুধু এটা বলো যে মা কোনো রকম মন খারাপ করে নেই তো? লাস্ট কথাটা আয়াস একটু আস্তে করে বলল, যাতে রুকসানা বেগম শুনতে না পারে। আনিশা বেগমও এক নজরে কিচেনের দিকে তাকিয়ে আবারও আয়াসের দিকে তাকিয়ে বললেন, না, মন খারাপ করে নেই, তবে কাল ভাইজানের কাজ দেখে অনেক মন খারাপ করেছিল। আজ কেঁদেও ছিল। বলছিলাম কি, তুই ভাবিকে পাশে বসিয়ে আজ ভাবির হাতে খাইয়ে দিতে বল, আর ভাবিকেও তুই খাইয়ে দে, তাহলে দেখবি ভাবি অনেক খুশি হবে। তোর জন্য অনেক কষ্ট পেয়েছে কাল। আমার তো সকালে ভাবির মুখ দেখে মনে হয়েছে ভাবি কাল সারা রাত ঘুমায়নি, তাই আমার কথাটা রাখ। ভাবি অনেক খুশি হবে। মায়ের মতন তো, ছেলের একটু আহ্লাদ দেখলে অনেক আনন্দিত হবে। আমাকে এত ভালোবাসো কেন বলো তো ছোট মা? আয়াসের কথা শুনে আনিশা বেগম এক গাল হেসে বললেন, মা কি সন্তানকে ভালো না বেসে থাকতে পারে? তাই ভালোবাসি। আমি কিন্তু এতটাও ভালোবাসার যোগ্য না ছোট মা। মায়ের কাছে সন্তানকে ভালোবাসার জন্য যোগ্যতার প্রয়োজন হয় না, এমনিতেও ভালোবাসা যায়। বুঝতে পেরেছিস? আয়াস হাসলো আনিশা বেগমের কথা শুনে, হেসে বলল। বুঝতে পেরেছি। তখনই সেখানে রুকসানা বেগমের আগমন ঘটে। আয়াসকে এখনো না খেয়ে বসে থাকতে দেখে অবাক কণ্ঠে বললেন, কি রে, তোর না ক্ষুধা লেগেছে অনেক? তার জন্যই তো আনিশা সবাই আসেনি সত্ত্বেও তোর জন্য খাবার নিয়ে এসেছে, আর তুই এখনো না খেয়ে বসে আছিস। আয়াস আনিশা বেগমের দিক থেকে চোখ সরিয়ে এবার রুকসানা বেগমের দিকে তাকালো, আদুরে গলায় বলল, মা, আজ তুমি আমাকে খাইয়ে দেবে? রুকসানা বেগম টেবিলে প্লেট সাজাচ্ছিলেন। আয়াসের কথা উনি চকিত চোখে আয়াসের দিকে তাকালেন। ওনাকে দেখে মনে হচ্ছে আয়াসের কথাটা উনি বিশ্বাস করতে পারছেন না। মায়ের চাহনি বুঝতে পেরে আয়াস হেসে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? খাইয়ে দেবে না আমায়? রুকসানা বেগমের চোখে খুশির জল এসে গিয়েছে মুহূর্তে। উনি অশ্রুসিক্ত নয়নে হেসে বললেন, তুই সত্যিই আমার হাতে খাবি? মা, তুমি এমন ভাবে বলছো যেন আমি আগে কখনো তোমার হাতে খাইনি। আগেও তো অনেকবার খেয়েছি। তা খেয়েছিস, কিন্তু লাস্ট কয়েক বছর তো আমার হাতে খাওয়া ছেড়েই দিয়েছিস। আচ্ছা, লাস্ট কবে আমার হাতে খাবার খেয়েছিস মনে আছে? আমার তো মনে নেই। তুমিও কি যে বলো না মা, তোমার হাতে কখন খাবার খেয়েছি সেটা মনে থাকবে না আবার? তোমার হাতে যেদিন আমি লাস্ট খাবার খেয়েছিলাম সেদিন ছিল আমার মাস্টার্সের রেজাল্টের দিন। মাস্টার্সের রেজাল্ট ভালো হয়েছিল বলে তুমি খুশি হয়ে আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছিলে। আমি কি কখনো ভুলতে পারি সেটা? সত্যি তুই মনে রেখে দিয়েছিস এখনো সেটা? কি করে ভুলি তোমার হাতে খাওয়ার দিনটার কথা? আচ্ছা, এখন কি খাইয়ে দেবে নাকি দূরেই দাঁড়িয়ে থাকবে? রুকসানা বেগম মুস্কি হেসে আয়াসের পাশে চেয়ার এসে বসলেন। আমার ছেলের আবদার আমি কি ফেলতে পারি? নে, হা কর। বলতে বলতে রুকসানা বেগম ছেলেকে খাইয়ে দিতে লাগলেন। আয়াসও খুশি মনে খাচ্ছে। আয়াসকে কয়েক লোকমা খাইয়ে দেওয়ার পর আয়াসও এবার মাকে খাইয়ে দিতে লাগলো। যদিও রুকসানা বেগম প্রথমে রাজি হননি, পরে আয়াসের জোড়াজুড়িতে রাজি হয়েছে। এখন দৃশ্যটা এমন যে আয়েশার মাকে খাইয়ে দিচ্ছে আর আয়েশার মা ওকে খাইয়ে দিচ্ছে। ইতিমধ্যে সবাই ডাইনিং এসে বসে পড়েছে। আনিশা বেগমও টেবিলে সবগুলো এনে রেখে দিয়েছেন। আজ হঠাৎ অনেকদিন পর আয়েশকে মায়ের হাতে খেতে দেখে হাসান মাহমুদ হেসে বললেন, কি ব্যাপার আয়াস, আজ সূর্য কোন দিকে উঠলো? আয়েশ সবে মুখে খাবার দিয়েছে, চাচার কথায় খাবার চিবোতে চিবোতে বলল, চাচ্ছু, সূর্যের নিয়মেই উঠেছে। তাই নাকি? আমি তো ভাবছিলাম আজ সূর্য পূর্ব দিকে বাদ দিয়ে পশ্চিম দিকে উঠে গিয়েছে। ট্রাস্ট মি, সকাল সকাল এমন একটা দৃশ্য দেখে মন ভরে গেল। থ্যাঙ্কস ফর ইয়োর কমপ্লিমেন্ট। মা, হয়েছে, আমার খাওয়া শেষ, আর খাবো না। এমনিতেই অনেক খেয়ে ফেলেছি, পেটে আর জায়গা নেই। মনে হচ্ছে অনেকদিন পর পেট ভরে খেয়েছি। বলতে বলতে আয়েশ টিস্যু দিয়ে হাত মুখ মুছতে লাগলো। তখনই ঈশা বলল, ভাইয়া আমাকে একটু কলেজে ড্রপ করে দিতে পারবি? আমার কাজ আছে, পারবো না। ঈশা কিছু বলতেই যাবে তার আগে রায়হান মাহমুদ ধমকের স্বরে বলে উঠলেন, যত কাজই থাকুক ঈশাকে কলেজে ড্রপ করিয়ে দিয়ে তারপর করা যাবে। ঈশা, তোর না কলেজ বন্ধ, তাহলে আজ হঠাৎ কলেজে যাবে কেন? মায়ের কথা ঈশা ক্ষীণ স্বরে বলল, আম্মু, আসলে আজ আমাদের কলেজে একটা পুনর্মিলনী অনুষ্ঠান আছে, তাই স্যার কাল আমাকে কল দিয়ে বলেছেন যেন আজ মাস্ট বি কলেজে উপস্থিত থাকি, তাই যাচ্ছি। ও। আয়েশ উঠতেই যাচ্ছিল, আয়েশকে উঠতে দেখে ঈশা বলল, ভাই আসবো?
আয়াস ঈশার দিকে না তাকিয়েই বলল, আমি গাড়িতে ওয়েট করছি, 2 মিনিটের বেশি হলে আর ওয়েট করব না। অয়ন তুইও তাড়াতাড়ি আয়, নয়তো কিন্তু রেখেই চলে যাব। আমি বুঝতে পারছি ঈশা আয়াসের সাথে কেন যেতে চাইছে। দুজনের মধ্যকার মান অভিমানটা গুছিয়ে নেওয়া দরকার। তাই অয়ন তৎক্ষণাৎ বলে উঠল, আয়াস, আমার একটা কাজ আছে, আমি এখন তোর সাথে যেতে পারবো না। তুই চলে যা, আমি কাজটা হয়ে গেলে নিজে চলে আসবো। জানা আছে আজ কোথায় আমাদের সমাবেশ আছে? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, তুই টেনশন করিস না, আমি ঠিক সময়ে ঠিক জায়গায় চলে আসবো। মনে থাকে যেন। এই বলে আয়াস দ্রুত পায়ে সেখান থেকে প্রস্থান করলো। আয়াসের অনুমতি পেয়ে এসার সাথে সাথে আয়াসের পেছন পেছন হাঁটা ধরলো। কারণ ও আগে থেকেই জানতো বড় আব্বুজন আয়াসের ওকে নিয়ে যেতেই হবে, তাই আগে থেকেই রেডি ছিল। আয়াস ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে এশার পাশের সিটে এসে বসে সেও নিজের সিট বেল্টটা বেঁধে নিল। এশার সিট বেল্ট বাঁধা পুরো হয়নি তার আগেই আয়াস গাড়ি স্টার্ট দিয়েছে। এশার সিট বেল্টটা পুরোপুরি তখনও বাঁধা হয়নি, তাই আয়াস গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে এশার সামনের দিকে হেলে পড়তে গিয়েও নিজেকে সামনে নিল। ভাগ্যে আরেকটির জন্য বাড়ি খায়নি। ঈশা নিজেকে ধাতস্থ করে বসে অবাক চোখে আয়াসের দিকে তাকালো, কারণ আয়াস এর আগে কখনো এমন করেনি। উল্টো যতক্ষণ এশার সিট বেল্ট বাঁধা হতো না ততক্ষণ আয়াস নিজেই ওকে হেল্প করতো, কিন্তু আজ ওর সিট বেল্ট বাঁধা শেষ হওয়ার আগে আয়াস গাড়ি স্টার্ট দিল। তবে ঈশা প্রথমে অবাক হলো, পরে আয়াসের কোনো হেলদোল না দেখে মুহূর্তে মনে পড়ে গেল কাল রাতের কথা। গাড়ি চলছে তার আপন গতিতে, গাড়ি জুড়ে পিন পতন নীরবতা বিরাজ করছে। আয়াস কিংবা ঈশা কারো মুখে কোনো কথা নেই। তবে আয়াস নিজ থেকে চুপ থাকলো। ঈশার চুপ থাকার কারণ হলো আয়াসকে কিভাবে কি বলবে বুঝতে পারছে না, তাই নীরবতাকে আপন করে নিয়েছে। প্রায় মিনিট বিশেক নীরবতায় কেটে যাওয়ার পর ঈশা এবার মুখ খুলল, আয়াসের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আই এম। হ্যাঁ অয়ন, তুই কি বের হয়ে গিয়েছিস? ঈশা ভেবেছিল আয়াস ওর কথা এড়িয়ে যাওয়ার জন্য অয়নের সাথে কথা বলার মিথ্যা অভিনয় করছে, কিন্তু ব্লুটুথ থেকে হালকা সাউন্ডে অয়নের কণ্ঠ ভেসে আসতে ঈশা বুঝতে পারলো আয়াস সত্যিই কথা বলছে। না, কেন বলছিস বলতো? না এমনিই বলছি। আচ্ছা তাড়াতাড়ি চলে আসিস, রাখছি। এই বলে আয়াস ব্লুটুথের সুইচটা চেপে কলটা ডিসকানেক্ট করে দিল। আবারও পিন পতন নীরবতা। নীরবতা কেটে ঈশা বলল, ভাইয়া। এই অয়নটা যে কি এত কাজ থাকে কে জানে। আমার সাথে চলে আসলে কি হতো? বাড়িতে কি এমন কাজ পড়ে গেছে যে আমার সাথে যেতে পারবে না? একটু পর যেতে হবে, যত সব। বলতে বলতে আয়াস কাকে যেন কল দিল। ওপাশের মানুষটি কিছু বলার আগে আয়াস রাগী কণ্ঠে বলল, মাসুদ, তোমাদের ব্যাপার কি বলো তো? তোমাদের কি দায়িত্ব কর্তব্য বলতে কিচ্ছু নেই? আমি কতবার বলেছি আমি কোনো অনিয়ম চাই না, সবকিছু পারফেক্টলি হওয়া চাই। তোমাদের কি কথা কানে যায় না? হ্যাঁ, কয়বার বলতে হয় এক কথা? লিসেন, যদি কাজ না পারো তাহলে বলে দেবে, আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো। তোমাদের মতো কেয়ারলেস মানুষদের সাথে আয়াস কাজ করতে ইচ্ছুক নয়, বুঝতে পেরেছ? যেটা করতে বলেছিলাম তাড়াতাড়ি করে আমাকে জানাও, নয়তো রিজাইন লেটারে সাইন করার জন্য প্রিপেয়ার থাকো। ইউজলেস ফেলো। কোত্থেকে যে এইসব আদাইরা পাবলিক আমার কপালে জুটে কে জানে, যত সব। কথাগুলো বলে আয়াস রেগে মেগে কলটা কেটে দিল। আয়াসকে দেখেই বোঝা যাচ্ছে ও প্রচন্ড পরিমাণে রেগে আছে, কিন্তু ঈশা যে আয়াসকে কথাগুলো বলতেই হবে। ওর যে আয়াসকে সরি না বলা পর্যন্ত কোনো কিছু ভালো লাগছে না। ভাইয়া যত রাগ করেই থাকুক আমাকে সরি বলতেই হবে আজ, নয়তো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। যেই ভাবা সেই কাজ। ঈশা আবারও আয়াসের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আমি জানি আমি। সাথে সাথে আয়াস গাড়িতে ব্রেক কষলো। সামনের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, কলেজে এসে গেছে। ঈশা প্রথমে ভেবেছিল আয়াস ওর উপর রেগে গাড়ি থামিয়ে দিয়েছে, কিন্তু পরে আয়াসের কথা শুনে সামনের দিকে তাকালো। সত্যি ওরা এখন কলেজের গেটের কাছে দাঁড়িয়ে আছে। ঈশা আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল, কারণও জানে এখন এই মুহূর্তে আয়াসকে কিছু বলা সম্ভব না। বলতে গেলে দেখা যাবে হিতে বিপরীত হবে, তাই চুপচাপ কলেজের ভিতর ঢুকে গেল। আয়াস ও ঈশা নামার পরপরই গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। ব্যাস, আবারও শুরু হলো দুজনের দূরত্ব। এসে ভাবতেও পারেনি কাল রাতে ওর বিচার দেওয়াটা ওর উপর এত ভারী হয়ে পড়বে। জানলে হয়তো কোনোদিনও সে বড় আব্বুকে বিচার দিত না। আজ নিজের প্রমিস অনুযায়ী সন্ধ্যায় বাসায় ফেরার সময় ঈশার জন্য একটা মোবাইল নিয়ে আসে। তবে মোবাইলটা সরাসরি ঈশার হাতে দেয়নি, আনিশা বেগমের হাতেই দিয়েছে। ঈশা মোবাইলটা হাতে পেয়ে যতটা না খুশি হয়েছে তার চেয়ে বেশি না খুশি হয়েছে। এমন না যে মোবাইলটাও পছন্দ হয়নি, বরং মোবাইলটাও পছন্দ মতোই ছিল, কিন্তু আজ সরাসরি ওর হাতে না দিয়ে মায়ের হাতে দিয়ে পাঠিয়েছে বলে ঈশার মন খারাপ হয়েছে। ঈশা বরাবরই আয়েশের অবহেলা নিতে পারে না, এখনো পারছে না। আয়েশের একদিনের অবহেলা যেন ওকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। বারবার চোখের কোণে জল জমা হচ্ছে। ঈশা মনে মনে ঠিক করে নিয়েছিল যে করেই হোক আয়েশের রাগটা ভাঙাবে, কিন্তু ঈশার স্বপ্নই থেকে গেল। আস্তে আস্তে আয়েশের অবহেলা যেন আরো বাড়তে লাগলো। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন পেরিয়ে গেছে, কিন্তু ঈশা আর আয়েশের দূরত্বটা কমেনি, বই বেড়েছে।
ঈশা শত চেয়েও আয়েশের সাথে সেদিনের পর আর একটা বারের জন্য কথা বলতে পারেনি। আয়েশ সবসময় ওকে ইগনোর করে গিয়েছে। তার উপর আবার পরশু ইলেকশনকে সামনে রেখে আয়েশের ব্যস্ততা যেন আগের চেয়ে 1000 গুণ বেড়ে গিয়েছে। রাত 10টা রোজকার মতো মাহমুদ মেনশনের সবাই একসাথে বসে ডিনার করতে বসেছিল, শুধু আয়েশ বাদে। ঈশা খাবার টেবিলে বসলো, মন আর চোখ দুটোই যেন বারবার আয়েশকে খুঁজছে। এমনিতে অন্যান্য দিন দেরিতে বাড়ি ফিরায় একাই নিজের রুমে ডিনার করে আয়েশ, কিন্তু আজ একটু আর্লি বাড়ি ফিরেছে বলে সবার সাথে ডিনারের সুযোগ হয়েছে, তাই সবাই ওর আসার জন্য অপেক্ষা করছে। তবে সবার থেকে বেশি অপেক্ষার প্রহর গুনছে ঈশা। পুরো 1 সপ্তাহ পর সামনে থেকে দেখবে ভালোবাসার মানুষটিকে। ভাবতে ঈশার কেমন যেন ফিল হচ্ছে। এক দৃষ্টিতে সিঁড়ির দিকে তাকিয়ে আছে সে। কিছু সময় পর অবশেষে ওর অপেক্ষার অবসান ঘটিয়ে আয়েশের দেখা মিলল। আয়েশকে সিঁড়ি দিয়ে নামতে দেখে ঈশার চোখ জোড়া সেখানেই আটকে গেল।